তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্যারালাল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর। তার মানে তুমি যদি একসাথে মাল্টিপল সিনক্রোনাস জেনারেটরকে অপারেট করতে চাও, মানে দুইটা অল্টারনেটর এট এ টাইম একই বাসে পাওয়ার সাপ্লাই করবে, অথবা দুইটা জেনারেটর একটা লোডকে সাপ্লাই করবে। লোড বড়, লোড বেশি পাওয়ার, লোডকে বেশি পাওয়ার দিতে হবে, একটা জেনারেটরের ক্যাপাসিটির চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে সেকেন্ড আর একটা জেনারেটর দিয়ে সাপ্লাই করতে হবে না। তখন যখন আমরা পাশাপাশি মাল্টিপল সিনক্রোনাস জেনারেটরকে অপারেট করে একটা বা মাল্টিপল লোডকে পাওয়ার সাপ্লাই করি, তখন অল্টারনেটর গুলোর অপারেশনকে বলা হয় প্যারালাল অপারেশন অফ সিনক্রোনাস জেনারেটর অথবা প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। আচ্ছা, তো আমরা প্যারালাল অপারেশন কেন করব, আমাদের সুবিধা কি? অলরেডি আমি ডেফিনেশনের মধ্যে বলছি, তাও আবার যদি একটু রিকল করি। প্যারালাল অপারেশনের সুবিধা হচ্ছে বিগার লোডকে আমরা কি করতে পারি, সাপ্লাই করতে পারি। ঠিক আছে, লোড যদি বড় হয়ে যায় তখন আরেকটা নতুন অল্টারনেটর দিয়ে এক্সেস পাওয়ারটাকে কি সাপ্লাই দিতে পারি, কারণ সব মেশিনের তো একটা ক্যাপাসিটি আছে। তোমার জেনারেটরের ইনস্টল ক্যাপাসিটির চেয়ে বেশি যদি লোডের রেটিং হয়, তখন তো সেই লোডকে সাপ্লাই দিতে পারবে না, তখন নতুন আরেকটা জেনারেটর লাগবে। তাহলে আমরা বিগার লোডকে সাপ্লাই করতে পারি। এবং যদি আমার সিস্টেমে মাল্টিপল জেনারেটর থাকে তাহলে সিস্টেমের রিলায়েবিলিটি বাড়ে। সাপোজ তিনটা অল্টারনেটর আছে, এর মধ্যে একটা অল্টারনেটর ফেল করে গেল, তাহলে তো বাকি দুইটা দিয়ে সাময়িক বা ক্ষণিক তার অপারেশন সাস্টেইন করা যাবে নাকি। আর যদি একটাই অল্টারনেটর হয়, সেটা বন্ধ হলে লোড বন্ধ হয়ে গেল, তাহলে সিস্টেমের রিলায়েবিলিটি কি হয়, প্যারালাল অপারেশন করলে বৃদ্ধি করা যায়। ঠিক আছে। আচ্ছা, having many generators operating in parallel allow one or more of them to be removed for shutdown and preventive maintenance। একটা তো গেল সাডেন ফল্ট হইলে, আরেকটা হচ্ছে আমার তো প্রত্যেকটা মেশিনের কিছু শিডিউল মেনটেনেন্স করা লাগে ওদেরকে ঠিক রাখার জন্য। আমি মেনটেনেন্স যখন করব তখনও আমাকে কি কোনো না কোনো অল্টারনেটরকে বন্ধ করতে হবে। আমার যদি একটাই অল্টারনেটর দিয়ে সবসময় সাপ্লাই করি, তাহলে মেনটেনেন্স পিরিয়ডে কি লোড আনএক্সপেক্টেডলি বন্ধ রাখতে হবে, লোডে সাপ্লাই করতে পারবো না, লোড বিদ্যুৎ পাবে না। ঠিক আছে। তাহলে প্যারালাল অপারেশনের একটা সুবিধা যে মাল্টিপল জেনারেটর থাকলে একটা শাটডাউনে গেলে বা একটা মেনটেনেন্সে গেলে বা একটা ফেল হইলে অন্যগুলা দিয়ে কি করা যায়, সাময়িকভাবে হ্যান্ডেল করা যায়। If only one generator is used and it is not operating near full load, then it will be relatively inefficient. জেনারেটরের একটা ফ্ল হচ্ছে, তুমি যদি তাকে ফুল ক্যাপাসিটিতে রান না করো, ঠিক আছে, তাহলে তার এফিসিয়েন্সি কম থাকে। যদি তুমি জেনারেটরকে কি না করো, ফুল লোডে অপারেট না করো, তার গায়ে যা রেটিং লেখা আছে সেই রেটিং এ যদি ওকে না চালায়, কম রেটিং এ চালাও, তার থেকে কম পাওয়ার আউটপুট নাও, তাহলে কি হবে, তাহলে সেই জেনারেটরের ইফিসিয়েন্সি কমে যাবে। এখন লোড তো আর আমাদের কথা মানে না। লোড যে আছে, আমি আমার ইচ্ছা মতো ফ্যানটা দিচ্ছি, লাইটটা দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে জেনারেটর তো সবসময় ফুল ক্যাপাসিটিতে চলতে পারতেছে না। যেই জেনারেটর থেকে এখানে সাপ্লাই নিলাম, আমি যখন সুইচ অন অফ করতেছি ওই জেনারেটরের লোড বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে না। তাহলে সেটা তার রেটেড ফুল ক্যাপাসিটিতে নাই। তাহলে একটা নির্দিষ্ট অল্টারনেটর দিয়ে সাপ্লাই করলে কি হবে, সে কখনোই ফুল ক্যাপাসিটি থাকবে না, যেহেতু লোডটা আনপ্রেডিক্টেবল। আর ছোট ছোট অনেকগুলা জেনারেটর দিয়ে যদি একটা বড় লোডকে আমরা সাপ্লাই দিই, তাহলে কি হবে, অন্তত দুইটা বা একটা তো তার ফুল ক্যাপাসিটিতে চলবে, আরেকটার উপর কি হবে, ভেরিয়েশনের ইম্প্যাক্টটা পড়বে নাকি। তাহলে এটা হচ্ছে প্যারালাল অপারেশনের একটা সুবিধা, যে মাল্টিপল অল্টারনেটর থাকলে কাউকে না কাউকে আমরা কি করতে পারি, ফুল ক্যাপাসিটিতে রান করতে পারি, যাতে সেই জেনারেটর থেকে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাই। আচ্ছা, প্যারালাল অপারেশন বোঝার জন্য আমরা যদি এই ফিগারটা একটু দেখি, আমার একটা লোড এখানে সাপ্লাই করতে হবে, আমি একটা জেনারেটরের মাধ্যমে এই লোডকে সাপ্লাই করতেছি। তো এই জেনারেটর যতটুকু পাওয়ার এখানে সাপ্লাই করতেছে, লোড ততটুকু পাওয়ার রিসিভ করতেছে। এখন সাডেনলি যদি লোড আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে তো একসময় জেনারেটর ক্যাপাসিটি শেষ হয়ে যাবে নাকি। সাপোজ জেনারেটর হচ্ছে 5 মেগাওয়াট, লোড হচ্ছে 6 মেগাওয়াট হয়ে গেছে এখন, তাহলে এই জেনারেটর তো আর ক্ষমতা নাই ওকে এই 6 মেগাওয়াট সাপ্লাই করার, তাহলে বাকি 1 মেগাওয়াট এক্সট্রা লাগবে। তখন কি করতে হবে, নতুন একটা জেনারেটর আমি এই বাসে কানেক্ট করে দিলে এই লোডে কি এক্সট্রা 1 মেগাওয়াট আমি সাপ্লাই করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিছু বিষয় আসে আছে, তোমার মন চাইলে লাগাই দিলেই হবে না, সুইচ অন করে দিলে পাওয়ার চলে যাবে, বিষয়টা এত সহজ না।
তাহলে বিষয়টা কেমন? If the switch is closed arbitrarily at some moment, the generators are liable to be severely damaged and the load may lose power. তুমি দেখলা যে লোড বেড়ে গেছে, জেনারেটর ওয়ান সাপ্লাই করতে পারতেছে না, টুস করে একটা জেনারেটর এখানে সুইচ দিয়ে কানেক্ট করে দিলা, তাহলে কি হবে? সাডেনলি যদি তুমি কোনো ক্যালকুলেশন না করে এরকম একটা জেনারেটরকে লাইনে কানেক্ট করে দাও, তাহলে এখানে সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে, ফেজের ব্যালেন্স ঠিক না থাকার কারণে এই জেনারেটর কি করতে পারে, যেটা আগে ছিল সেও পাওয়ার জেনারেশন ফেল করতে পারে, নতুনটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, এবং লোড আর কোনো সাপ্লাই না পাইতে পারে। তাহলে এখানে কিছু মেজার্স আছে যেগুলো মেনটেন করে আমাকে নতুন অল্টারনেটরকে কি করতে হবে, বাসে কানেক্ট করতে হবে। বাস বারের মধ্যে অল্টারনেটর কানেক্ট করার কিছু প্রসিডিউর আছে, কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে বলে কন্ডিশনস ফর প্যারালাল অপারেশন। প্যারালাল অপারেশনের শর্ত, ওগুলা মেনটেন করে এরপরে জেনারেটরকে কানেক্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, if the voltages are not exactly the same in each conductor being tied together, there will be a very large current flow when the switch is closed. দেখো, কারেন্ট কোথায় ফ্লো হয়? হাই ভোল্টেজ এরিয়া থেকে লো ভোল্টেজ এরিয়াতে ফ্লো হয়। তাহলে কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো হওয়ার কথা? জেনারেটর যেহেতু হাই ভোল্টেজ আছে, লোড লো ভোল্টেজে থাকে, তো জেনারেটর থেকে লোডের দিকে কারেন্ট ফ্লো হয়। এখন এই যে নতুন জেনারেটর তুমি কানেক্ট করলা, ওই জেনারেটরের এই ফেজ আর এই জেনারেটরের এই ফেজ, এই দুইটার মধ্যে যদি ভোল্টেজের ডিফারেন্স থাকে, তাহলে কি হবে? জেনারেটর থেকে আর লোডের দিকে কারেন্ট যাবে না, উল্টা এই জেনারেটর থেকে ও কারেন্ট নেওয়া শুরু করবে। কারণ জেনারেটর কেমন মেশিন, জেনারেটরকে তুমি কি করবা, ওকে যদি ঘুরাও তাহলে সে কি দিবে, পাওয়ার সাপ্লাই দিবে। আর যদি তাকে পাওয়ার সাপ্লাই দাও তাহলে সে ঘুরবে। তাহলে সে তো মানে কি, এমন একটা মেশিন যে দুই দিকে অপারেট করতে পারে, সাপ্লাই দিলে মোটর হয়ে যায়, আবার ওকে ঘুরাইলে জেনারেটর হয়ে যায়। তাহলে এমন একটা মেশিন তুমি যদি ভোল্টেজের ডিফারেন্স রেখে ওকে কানেক্ট করো, ও তো আর মানুষ না, ও তো বুঝবে না যে আমাকে এখন সাপ্লাই দিতে হবে। ও কি করবে, ও উল্টা লাইন থেকে পাওয়ার নেওয়া শুরু করবে। তো লাইন থেকে পাওয়ার নিলে কি হবে, তোমার উদ্দেশ্য তো আর সফল হলো না। উদ্দেশ্য যে লাইনে পাওয়ার দেওয়া, তুমি আর উল্টা আরো নেওয়া শুরু করছো, ও হয়ে গেল মোটর, নাকি? তাহলে জেনারেটরের ভিতরে উল্টা লাইন থেকে কারেন্ট ফ্লো হবে। তো এই যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট ফ্লোটা এই জেনারেটরের সার্কুলেটিং কারেন্ট হিসেবে ওকে ড্যামেজও করতে পারে। তাহলে প্যারালাল অপারেশন করার জন্য ইচ্ছা মতো জেনারেটর কানেক্ট করে দিলে হবে না, কিছু শর্ত আছে। কিছু শর্ত মেনটেন করে নতুন জেনারেটরকে গ্রিডের সাথে কানেক্ট করতে হয়। যেহেতু আমরা দুইটা জেনারেটর দেখতেছি, এজন্য আমরা গ্রিড জিনিসটা বুঝতেছি না। গ্রিডে হচ্ছে মাল্টিপল অল্টারনেটর আগে থেকেই একটা কমন বাসে কানেক্ট করা আছে, সেটাকে বলতেছে গ্রিড। অনেকগুলো অল্টারনেটর একই বাসে ফিট করতেছে, সেই বাস থেকে অনেকগুলো লোড পাওয়ার নিচ্ছে। এখন নতুন যাকে কানেক্ট করবা ওই সেম গ্রিডে, তাকে কানেক্ট করার জন্য কিছু নিয়ম তোমাকে মানতে হবে, তাইলে কোনো ড্যামেজ হবে না আর কি, কোনো হ্যাজার্ড হবে না। তাহলে সেই কন্ডিশন গুলা কি? মেইনলি চারটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে আরএমএস লাইন ভোল্টেজ অফ টু জেনারেটর মাস্ট বি ইকুয়াল। দেখো, এই জেনারেটরের লাইন টু লাইন যা ভোল্টেজ আছে এবং যা অ্যাঙ্গেল আছে, এই জেনারেটরের লাইন টু লাইন সেম ভোল্টেজ সেম অ্যাঙ্গেল থাকতে হবে। না থাকলে কি হবে, ভোল্টেজ ডিফারেন্সের কারণে কারেন্ট উল্টা দিকে ফ্লো করবে, জেনারেটর থেকে বাইরে হওয়ার চেয়ে বেশি জেনারেটর ঢুকে যাবে, নাকি? তাহলে এই জেনারেটর ওয়ান এর লাইন টু লাইন ভোল্টেজ, জেনারেটর টু এর লাইন টু লাইন ভোল্টেজ এবং অ্যাঙ্গেল, এগুলো কি থাকতে হবে, একদম ম্যাচিং থাকতে হবে। এটা যদি 220 ভোল্ট জেনারেট করে লাইন টু লাইন, এটাকে 220 ভোল্টই জেনারেট করতে হবে। তো এটা কেমনে করে? জেনারেটর তো আর নিজে নিজে জেনারেট করতে পারে না, ওকে তো একটা ফুয়েল দিয়ে ঘুরাইতেছো, নাকি? যে ফুয়েলটা দিয়ে জেনারেটরকে ঘুরাচ্ছ, তো এই জেনারেটরকে নিশ্চয়ই একটা ফুয়েল দিয়ে ঘুরাচ্ছ, দুইটা তো ডিফারেন্ট ফুয়েল আরও হইতে পারে, নাকি? তাহলে যদি ভোল্টেজ কম হয় কি করতে হবে, ওর স্পিড বাড়ায় দিয়ে ওকে হাই স্পিডে ঘুরাইতে হবে, তাহলে আস্তে আস্তে ওই ভোল্টেজে যাবে। ওই ভোল্টেজ বেশি হওয়ার পরে আর কি আর ফুয়েল বাড়ানো যাবে না বা স্পিড আরপিএম বাড়ানো যাবে না, ভোল্টেজ ইনক্রিমেন্টের যা প্রসেস আছে আর কি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে টু জেনারেটর মাস্ট হ্যাভ সেম ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স সেম থাকতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে এটা যদি এ ফেজ হয় আর এটা বি ফেজ হয়, এটা সি ফেজ হয়, অর্থাৎ এ ফেজে ভোল্টেজ আগে ম্যাক্সিমামে যায়, তার কিছুক্ষণ পরে বি ফেজে ম্যাক্সিমামে যায়, তার কিছুক্ষণ পরে সি ফেজে ম্যাক্সিমাম যায়। এই জেনারেটরেরও যেই টার্মিনাল গুলো এখানে কানেক্ট করতেছো জেনারেটর টু এর, তারও সেম ফেজ কানেক্ট করতে হবে, অর্থাৎ এ এর সাথে এ, বি এর সাথে বি, সি এর সাথে সি কানেক্ট করতে হবে। তাইলে কি হবে, ভোল্টেজের মান যেমন সেম থাকলো, অ্যাঙ্গেলও সেম হয়ে গেল যদি তুমি ফেজ সিকোয়েন্স মিলিয়ে দাও। আর ফেজ সিকোয়েন্স না মিলাইলে কি হবে,
ভোল্টেজের মান ঠিক আছে কিন্তু অ্যাঙ্গেল ঠিক থাকবে না আবার। তখনও কি, যেহেতু একটা ভেক্টর রাশি, মান আর অ্যাঙ্গেল যে কোনো একটা হেরফের হওয়া মানে কি আসলে দুইটা সমান হয় নাই। ঠিক আছে, তাহলে 2 নাম্বার শর্ত। প্রথম আর দ্বিতীয় শর্ত এই দুটো কিন্তু রিলেটেড, অর্থাৎ দুইটা ভোল্টেজকে অ্যাকচুয়ালি ইকুয়াল হইতে হবে। এখন ইকুয়াল হওয়ার জন্য কি, ম্যাগনিটিউড ইকুয়াল হওয়ার জন্য একটা প্রসেস, আর অ্যাঙ্গেল ঠিক হওয়ার জন্য আরেকটা প্রসেস। ঠিক আছে। 3 নাম্বার, ফেজ অ্যাঙ্গেলস অফ টু এ ফেজ মাস্ট বি ইকুয়াল। আমরা যদি এসি কারেন্টের প্রপার্টি দেখি, যেমন আমরা কি বলি, এ ফেজে কারেন্ট আছে মনে করো 10 অ্যাম্পিয়ার, তাহলে আমি কি লিখি 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। বি ফেজে কি লিখি 10 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। সি ফেজে কি লিখি 10 অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি এম্পিয়ার। এবিসি ফেজ সিকোয়েন্স নাকি, এগুলো আমরা সার্কিটে পড়ছি। তাইলে জেনারেটর 2 এর এ ফেজের অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি না হয়, তাহলে তো দুইটার ফেজ সিকোয়েন্স জীবনেও সমান হবে না। তাইলে যার রেফারেন্সে তুমি ফেজ সিকোয়েন্স মিলাইতেছো, ওই দুইটার যে কোনো একটা ফেজের অ্যাঙ্গেল যদি মিলে যায়, তাহলে বাকি গুলো অটোমেটিক মিলে যাবে না, যেহেতু সবগুলো -120 করে করে পিছনে থাকে। তাহলে দুইটার এ ফেজের অ্যাঙ্গেল কি হইতে হবে, সমান হইতে হবে। ঠিক আছে, এটাও 2 এর সাথে রিলেটেড। 3 এর কন্ডিশনটা 2 এর সাথে রিলেটেড, 2 এর এক্সটেন্ডেড ভার্সন বলতে পারো। এবং ফ্রিকোয়েন্সি অফ নিউ জেনারেটর, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি অফ নিউ জেনারেটর মাস্ট বি স্লাইটলি হায়ার দেন দ্য ফ্রিকোয়েন্সি অফ রানিং সিস্টেম। অর্থাৎ জেনারেটর 1 যেই ফ্রিকোয়েন্সিতে এখানে পাওয়ার সাপ্লাই করতেছে, জেনারেটর 2 কে এই সিস্টেমে তার চেয়ে সামান্য একটু বেশি ফ্রিকোয়েন্সিতে পাওয়ার সাপ্লাই করতে হবে। যদি না করে তাহলে কি ঘটনা হয়, ইনিশিয়ালি যদি জেনারেটর 1 আর জেনারেটর 2 এর মধ্যে জেনারেটর 2 এর ফ্রিকোয়েন্সি 1 এর চেয়ে কম হয়, তাহলে কি ঘটনা ঘটে, ফ্রিকোয়েন্সি কম হইলে এই জেনারেটর 2 লাইন থেকে কোনো লোড গ্রহণ করে না। অর্থাৎ এই যে এক্সট্রা 1 মেগাওয়াট লোড ওকে সাপ্লাই করতে হবে লাইনে, এই লোডটা ওর উপরে এসে পড়বে না। ঘটনাটা কি, জেনারেটর 1 50 হার্টজে সাপ্লাই করতেছে লোডকে, এখন জেনারেটর 2 এসে মনে করো 49 হার্টজে এখানে সারাদিন ভোল্টেজ সাপ্লাই দিতেছে, কিন্তু এই সাপ্লাই কোনো কাজে দেবে না, এক্সট্রা লোড এই জেনারেটর ক্যারি করতে পারবে না। যদি এই জেনারেটর কিছু এক্সট্রা লোড ক্যারি করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, জেনারেটর 1 যেই ফ্রিকোয়েন্সিতে এখানে পাওয়ার সাপ্লাই করতেছে তার চেয়ে স্লাইটলি একটু হায়ার ফ্রিকোয়েন্সিতে কি করতে হবে, এখানে কানেক্টেড হইতে হবে। তাহলে সে কি করতে পারবে, এক্সেস কিছু লোড সে আস্তে আস্তে নিতে পারবে। লোড নেওয়া মানে কি, একটা জেনারেটর লোড নেওয়া মানে তা তার কারেন্টটা লোড পর্যন্ত পাঠানো, নাকি নেওয়া মানে অ্যাকচুয়ালি দেওয়া। একটা জেনারেটর লোড নিচ্ছে মানে কি, তার কারেন্টটা লোড পর্যন্ত পাঠাচ্ছে। অর্থাৎ জেনারেটর 2 এই বাসে কারেন্ট ফিডই করতে পারবে না যদি তার ফ্রিকোয়েন্সি কি হয়, জেনারেটর 1 এর চেয়ে কম হয়। ঠিক আছে, তার চেয়ে সামান্য একটু বেশি হইতে হবে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার শর্ত। আচ্ছা, তাহলে এই কন্ডিশন গুলো আমরা এখন দেখলাম। এখন এই কন্ডিশন গুলোর কিছু ইম্পর্টেন্স বলা হয়েছে, যে ফেজ সিকোয়েন্সের ইম্পর্টেন্স কি, ফ্রিকোয়েন্সির ইম্পর্টেন্স কি, এটা আমি আর ডিপলি ডিসকাস করবো না, এটা অলরেডি আমি এক্সপ্লেনেশনের মধ্যে বলছি। তাও থিওরিটিক্যাল রাইটিং এর জন্য এটা একটু ভালো করে একটু পড়ে নিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এফপি এন্ড এনপি ক্যারেক্টারিস্টিক্স দেখি সিনক্রোনাস জেনারেটর, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার, স্পিড ভার্সেস পাওয়ার, কার, সিনক্রোনাস জেনারেটরের। তো এটা খুবই মানে এক্সপ্লেনেবল একটা কার্ভ, ডিফিকাল্ট কিছু না। তুমি যদি এখানে খেয়াল করো, তোমার কাছে একটা সিনক্রোনাস জেনারেটর আছে, সে কতটুকু পাওয়ার আউটপুট করে দিচ্ছে সেটা আমরা এক্স এক্সিসে দেখতেছি, আর তাকে কত স্পিডে আমি ঘোরাচ্ছি সেটা আমি দেখতেছি ওয়াই এক্সিসে। তাহলে দুইটা টার্ম, একটা হচ্ছে কি আউটপুট পাওয়ার, আর একটা হচ্ছে কি মেকানিক্যাল স্পিড। তো জেনারেটরের স্পিডটা কি ইনপুট না, তাকে তো আমরা ঘুরাই, অ্যাকচুয়ালি মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিই, কিন্তু সেই পাওয়ারের মাধ্যমে তো সে ঘুরে, এটা তো বাইরে থেকে ঘোরানো হয়। তাহলে এটাকে আমরা একটা ইনপুটের টার্ম বলতে পারি, একটা ইনপুট ইনপুট ফিচার বলতে পারি। আর আউটপুট কি, তার থেকে আমরা পাওয়ারটা পাই। তাহলে একদিকে স্পিড আর একদিকে কি পাওয়ার, অ্যাকচুয়ালি ইনপুট আর আউটপুটের মধ্যে একটা সম্পর্ক দেখানো হচ্ছে, যদিও দুইটা জিনিসের কি এককটা জাস্ট ভিন্ন, নাকি। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, তোমার কাছে একটা সিনক্রোনাস জেনারেটর আছে, সেই জেনারেটরটা কোনো পাওয়ার দিচ্ছে না, এর মানে কি, সে ডিসকানেক্টেড, লোডের মধ্যে কানেক্ট করা নাই, তাহলে তো সে পাওয়ার দেবে না। তাহলে পাওয়ার যখন শূন্য,
তখন এই কার্ভটা যে পজিশনে থাকে সেটা কি নো লোড স্পিড ডিফাইন করবে না? পাওয়ার শূন্য মানে কি লোড নাই, যেহেতু সে পাওয়ার দিতে পারতেছে না। নাকি একটা জেনারেটর পাওয়ার সাপ্লাই করে না কখন? যখন নো লোডে থাকে অথবা বন্ধ থাকে। নাকি বন্ধ থাকলে তাকে যদি না ঘুরাও তাহলেও সে পাওয়ার দিবে না, ঘুরাইলেও পাওয়ার দিবে না। নাকি আর যদি জেনারেটরকে চালু করে ঘুরাও, পাওয়ার দিচ্ছে না, এর মানে কি লোড নাই। জেনারেটরকে এক্সাইট করছো, অ্যাক্টিভ করছো, ঘুরাইতেছো, পাওয়ার শূন্য, এর মানে কি নো লোড অপারেট করতেছে। তাইলে এই জিরো পাওয়ার অবস্থায় যে স্পিডে জেনারেটর ঘুরে সেটাকে কি বলা হচ্ছে? নো লোড স্পিড। নাকি? আচ্ছা, এরপরে আমরা যদি জেনারেটরের আউটপুট পাওয়ার আস্তে আস্তে বাড়াইতে থাকি, মানে আউটপুটে তার থেকে আমি পাওয়ার নিচ্ছি, তাহলে কি হয়? আস্তে আস্তে দেখা যায় ওই জেনারেটর স্পিডটা কমতে থাকে এবং এটা লিনিয়ারলি কমে। তাহলে একটা জেনারেটর যখন আউটপুটে পাওয়ার সাপ্লাই করে, এর মধ্যে লোড আস্তে আস্তে বাড়তে থাকে। লোড বাড়তেছে দেখি তো পাওয়ার বাড়তেছে। এক্স অ্যাক্সিসে যত ডানে যাচ্ছি তত কি লোড বেড়ে যাচ্ছে। তাহলে লোড বাড়তেছে মানে পাওয়ার বাড়তেছে, তাহলে আউটপুটে যত পাওয়ার নিচ্ছ কি হয়ে যাচ্ছে? জেনারেটরের স্পিড আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এবং এটা লিনিয়ারলি কমে। আচ্ছা, কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে আমি কি করলাম? জেনারেটরের গায়ে যতটুকু পাওয়ার লেখা আছে অতটুকু পাওয়ার নিয়ে নিলাম। তাহলে এটা কি হবে? ফুল লোড পাওয়ার। তাহলে এই ফুল লোড পাওয়ার থেকে ডট ডট লাইন দিয়ে উপরে যেখানে কাট করবে, সেই কাট পয়েন্টের স্পিডকে আমরা কি বলতে পারি? ফুল লোড স্পিড বলতে পারি। তাইলে এফ ভার্সেস পি কার্ভ অথবা এন ভার্সেস পি কার্ভ যেটা আমাদের আছে, স্পিড ভার্সেস পাওয়ার, এই কার্ভের মধ্যে আমরা কি দেখতে পারতেছি? যে পাওয়ার যদি বাড়ে জেনারেটরের, মানে আউটপুটে সে যদি আস্তে আস্তে বেশি পাওয়ার সাপ্লাই করে, তার স্পিড আস্তে আস্তে কমতে থাকবে এবং তার হাইয়েস্ট স্পিড কি হবে? নো লোড স্পিড। নাকি একটা সিনক্রোনাস জেনারেটর হাইয়েস্ট স্পিড কি? এই কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি নো লোড স্পিড। আর ফুল লোড পাওয়ার সাপ্লাই অবস্থায় সে যে স্পিডে ঘুরবে সেটাকে কি বলা হচ্ছে? ফুল লোড স্পিড। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা জানি জেনারেটর ক্ষেত্রে, এফ সমান পি এন বাই 120। নাকি অথবা এন এস সমান 120 এফ বাই পি, তাই না? সিনক্রোনাস স্পিড সমান 120 ইন্টু ফ্রিকোয়েন্সি বাই পোল। তাহলে এখানে 120 আর পোলকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমি কি বলতে পারি? এন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি বলতে পারি না? ফ্রিকোয়েন্সি আর স্পিড কি একটা একটা সমানুপাতিক? তাহলে সমানুপাতিক টার্মের উপর ভিত্তি করে কি করা যায়? কার্ভকে রিপ্রেজেন্ট করা যায়। এন এর জায়গায় আমি কি দিয়ে দিলাম? এফ দিয়ে দিছি। নাকি কার উপর ভিত্তি করে? সমানুপাতিক যে টার্ম আছে সেটার উপর ভিত্তি করে। তাহলে স্পিডের সাথে পাওয়ারের কার্ভের চেহারা যেমন হবে, ফ্রিকোয়েন্সির সাথে পাওয়ারের কার্ভের চেহারা কি একই হবে? এখানে কোনো পার্থক্য থাকবে না, কিন্তু মানে পার্থক্য থাকবে। স্পিডের একক আছে আরপিএম, এতশো এত আরপিএম হবে। সেম আরপিএম হিসাব করে এখানে কি ফ্রিকোয়েন্সিটা বের হবে? নাকি পি আর 120 হিসাব করে। তারপর এখানে নো লোডে যে স্পিড, এই টার্মটা এখানে এসে কি হয়ে যাবে? নো লোড ফ্রিকোয়েন্সি। এখানে ফুল লোডে যে স্পিড, এই টার্মটা এখানে এসে কি হয়ে যাবে? ফুল লোডে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই? দেখো, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় এবং এটা গ্রিডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। সেটা হচ্ছে, যদি পাওয়ার বাড়তে থাকে বা লোড বাড়তে থাকে, লোড বাড়তেছে দেখেই তো পাওয়ার বাড়তেছে। লোড বাড়লে সিস্টেমের ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কি হয়? কমে যায়। আর লোড কমলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়তে থাকে। নাকি? এবং গ্রিডের স্টেবিলিটি ডিপেন্ড করে এই ফ্যাক্টরের উপরেই। কোন একটা গ্রিড কতটা স্টেবল সেটা এই সূত্রটা মেনটেন করেই তাকে স্টেবল করা হয়। যে পাওয়ার যদি যদি গ্রিডের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তাহলে আমরা কি করি? ফ্রিকোয়েন্সি কমাইতে চাই। তাহলে ফ্রিকোয়েন্সি কমাইতে চাইলে কি করতে হবে? পাওয়ার বাড়ায় দিতে হবে, লোড বাড়ায় দিতে হবে। লোড যখন বেড়ে যাবে গ্রিডে, তখন কি হবে? ফ্রিকোয়েন্সি কমে যাবে। আর লোড কমে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তো গ্রিডের মধ্যে অ্যাকচুয়ালি আছে কি? আছে তো সব জেনারেটর আর লোড। সব জেনারেটর গ্রিডে পাওয়ার সাপ্লাই দিচ্ছে আর সব লোড গ্রিড থেকে পাওয়ার নিচ্ছে। এই জন্য গ্রিডের বিহেভিয়ার আর সিনক্রোনাস জেনারেটর বিহেভিয়ার মোটামুটি কাছাকাছি। যেহেতু একটা গ্রিড মানে অনেকগুলা জেনারেটর একসাথে একই বাসে কানেক্ট করা থাকে। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা যে কার্ভটা দেখলাম, এই কার্ভ থেকে একটা ফর্মুলা তৈরি করা হচ্ছে। এই ফর্মুলাটা খুবই সিম্পল, কঠিন কিছু না। আমরা 9-10 যে স্লোপ পড়ছি, ঢাল,
ঢালের ফর্মুলা দিয়ে একটা ফর্মুলা ডেভেলপ করা হয়েছে, কার্ভের চেহারা দেখে এটাকে তৈরি করা যায়। তো এই ফর্মুলাটা আমরা এখন ডেভেলপ করার জন্য আমরা এই কার্ভটার দিকে আবার একটু তাকাই। তো এখানে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি কি পাওয়ার, এফ এনএল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি নো লোডের ফ্রিকোয়েন্সি কত, এফ সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত। তাহলে তোমার যদি পাওয়ার এতটুকু হয় সিস্টেমের ফ্রিকোয়েন্সি এত হবে, পাওয়ার যদি এতটুকু হয় সিস্টেমের ফ্রিকোয়েন্সি এত হবে, পাওয়ার যদি এতটুকু হয় সিস্টেমের ফ্রিকোয়েন্সি এত হবে, যেখানে গিয়ে কাট করে, নাকি? আচ্ছা, এরপরে এসপি, এসপি হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ। যেহেতু একটা লিনিয়ার কার্ভ, এই কার্ভের একটা স্লোপ থাকবে, ঢাল থাকবে। ঢাল মানে কি? স্লোপ, নাকি? আচ্ছা, তাহলে স্লোপের একক কেমন হয়? দুইটা ডাইমেনশন একটা আরেকটা দিয়ে ভাগ হয়, নাকি? তাহলে এইখানে স্লোপের যে টার্মটা ইউজ করা হয় সেটার একক হয় কিলোওয়াট পার হার্টজ অথবা ওয়াট পার হার্টজ। যদি কিলোওয়াটের সাথে হার্টজ এর কার্ভ আঁকো, তাহলে স্লোপের একক কি হয়ে যাবে? কিলোওয়াট পার হার্টজ। যদি মেগাওয়াটের সাথে কার্ভ আঁকো হার্টজ এর, তাহলে একক কি হয়ে যাবে? মেগাওয়াট পার হার্টজ, নাকি? আর আমরা স্বাভাবিকভাবে স্লোপ পড়ছিলাম কি? লম্ব বাই ভূমি। অর্থাৎ স্লোপ মানে অ্যাকচুয়ালি কোন একটা জিনিস যার একটা স্লোপ আছে, কোন একটা কার্ভ যার একটা স্লোপ আছে, সেই কার্ভের কি দুইটা ডাইমেনশনের অনুপাত, নাকি? একটা নির্দিষ্ট দূরত্বে তাদের মধ্যে একটা ত্রিভুজ তৈরি করলে সমকোণী ত্রিভুজ তার দুইটা ডাইমেনশনের অনুপাত, নাকি? লম্ব আর ভূমি, অথবা ভূমি লম্ব, দুইটা ডাইমেনশনের অনুপাত। আচ্ছা, তাহলে এখানে স্লোপ বলতে আমরা কি বুঝবো? সবসময় কিলোওয়াট পার হার্টজ অথবা মেগাওয়াট পার হার্টজ। দেখতে হবে কার কার সাথে আকাশ। এখন আমি যদি একটা ফর্মুলা বলি, আগে ফর্মুলাটা বলতেছি, এরপর আমরা এখান থেকে মিলাই নিব যে এটা ঠিক আছে কিনা। আমি কি বলতে পারি দেখো, যে পাওয়ার পি সমান এসপি ইন্টু এফ এন এল মাইনাস এফ সিস্টেম। এটা কিভাবে হয়? পি দ্বারা আমি কি পাবো? কোন একটা নির্দিষ্ট মোমেন্টে কি পাবো আমরা? পাওয়ার। এসপি মানে কি? যেই কার্ভের পাওয়ার বের করব সেই কার্ভের স্লোপ। তাহলে এই স্লোপের একক কি? যদি কিলোওয়াটের সাপেক্ষে থাকে কিলোওয়াট পার হার্জ, আমি ধরে নিচ্ছি কিলোওয়াটের সাপেক্ষে আছে, তাহলে এইটার ইউনিট কি? কিলোওয়াট পার হার্জ। আর এই যে নো লোড আর সিস্টেমের ফ্রিকোয়েন্সি, এই দুইটার যে বিয়োগফল, এই দুইটার একক কি আসবে? হার্জ আসবে না? ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্জ। তাহলে কিলোওয়াট পার হার্জ গুণ হার্জ, হার্জ হার্জ কাটাকাটি, থাকে কি শুধু কিলোওয়াট। তাহলে পাওয়ার সমান কি? কিলোওয়াট, নাকি? এটা কোনো রকেট সায়েন্স বা বিশাল কোনো কঠিন ফর্মুলা না, জাস্ট ত্রিভুজের স্বাভাবিক জিনিসগুলো ইউজ করে। সাপোজ তুমি বললা লম্ব বাই ভূমি সমান এক্স বাই ওয়াই, এভাবে করে এটাকে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, এক্স এর মান বসাইছে, ওয়াই এর মান বসাইছে, কাটাকাটি করে ফর্মুলা মিলে গেছে। আচ্ছা, তাহলে এটা ডেরিভেশনে আমরা যাচ্ছি না, আমরা কার্ভ থেকে সহজে এটাকে বোঝার চেষ্টা করলাম। এখন তুমি যদি আবার এই স্লোপ মানে কি বুঝতে চাও এই ফর্মুলা থেকে, দেখো তো কি বোঝায়। স্লোপ মানে কি? পাওয়ার বাই এফ এন এল মাইনাস এফ সিস্টেম, নাকি? তাহলে আসে কিলোওয়াট পার হার্টজ, উপরে কিলোওয়াট, নিচে কি ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি বাদ গেলে হার্টজ। আচ্ছা, এটা আমরা ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হব যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে ম্যাথের ক্ষেত্রে কাজ করতেছে। তাহলে আমাদের থিওরি দেখা শেষ, আমরা এখন একটা বেসিক প্রবলেম দেখব, যেখানে আমরা একটা মাত্র জেনারেটর নিয়ে কাজ করব। আচ্ছা, তো এই প্রশ্নটা আমরা যদি একটু দেখি, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আমাদের একটা সিনক্রোনাস জেনারেটর আছে, নাকি? বলে নাই, কি বলছে? টারবাইন জেনারেটর। তো আমরা তো জানি যে একটা জেনারেটরকে ঘুরাইতে কি লাগে? কোন একটা টারবাইন বা প্রাইম মুভার কিছু একটা দিয়ে ঘুরাইতে হয়। এটা হচ্ছে টারবাইনের প্রতীক, এই যে এটা এতটুকু। আর গোলটা হচ্ছে জেনারেটরের প্রতীক, এই জন্য এটা বলা হচ্ছে একটা টারবাইন জেনারেটর সেট। ঠিক আছে, টার্বো জেনারেটরও বলে। আচ্ছা, এই টারবাইন জেনারেটরে একটা লোড কানেক্টেড অবস্থায় আছে, নাকি? আর আরেকটা কানেক্ট করার পসিবিলিটি আছে, একটা সুইচ আছে, এটা দিয়ে লোড কানেক্ট করা যেতে পারে। আচ্ছা, এটা কিন্তু প্যারালাল অপারেশনের কোনো কাজ কারবার এখানে নাই। এখানে জেনারেটর কয়টা? একটাই। প্যারালাল অপারেশনে কেমন ছিল? জেনারেটর ছিল দুইটা, নাকি? লোড একটা ছিল। আর লোড দুইটা হলে কি হবে? লোড দুইটা হলে তো বিশেষ কোনো চেঞ্জ নাই, লোডটা বেড়ে যাবে আর কি একটু। কিন্তু জেনারেটর দুইটা হলে প্যারালাল অপারেশনের ফর্মুলেশন থেকে আসতে হবে। ঠিক আছে, লোড একটা আর দুইটা এর মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য নাই। লোড কানেক্ট করার জন্য কোনো কি লাগে না, কোনো শর্ত লাগে না, নাকি?
তুমি যখন এই যে একটু আগে ফ্যানটা রুমে চালু করে দিলা, তখন কি বিদ্যুৎ অফিসে বলছিলা যে না দিতেছি, কিন্তু একটা কোনো শর্ত টর্ত তো মানো নাই, মন চাইছে দিয়ে দিছো নাকি? তাহলে লোড কানেক্ট করতে কোনো শর্ত লাগে না, কিন্তু সাপ্লাই কানেক্ট করতে শর্ত লাগে, ওই শর্ত মেনটেন করে কানেক্ট করতে। আচ্ছা, তাহলে আমরা এই ফিগারটা দেখে প্রশ্নটা দেখি এখন। বলা হচ্ছে এই জেনারেটর এই লোড ওয়ানকে সাপ্লাই করতেছে, নিশ্চয়ই এদের একটা মান টান থাকবে, কত কিলোওয়াটের লোড, কত ফ্রিকোয়েন্সিতে কিভাবে কিভাবে দিচ্ছে, সেগুলো আমরা দেখি। তো এখানে বলা হচ্ছে আহ, একটা সেকেন্ড লোড আছে, এই সেকেন্ড লোডকে লোড ওয়ানের সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। লোড ওয়ানকে এখন সাপ্লাই করতেছে, লোড টুকে কি করতে হবে, টু বি কানেক্টেড ইন প্যারালাল উইথ ফার্স্ট ওয়ান, প্রথমটার সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। আচ্ছা, এখন এখানে যে জেনারেটরটা আমাকে দেওয়া আছে, সেই জেনারেটরের নো লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে 61। তার মানে আমি কি পেয়ে গেলাম, এফ এন এল নাকি? এফ এন এল সমান 61 হার্টস। এসপি স্লোপ কত, 1 মেগাওয়াট পার হার্টস। লোড ওয়ান কনজিউমস রিয়েল পাওয়ার অফ 1000 কিলোওয়াট। লোড ওয়ানের পাওয়ার কত, 1000 কিলোওয়াট। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিলাম P1। P1 কত, 1000 কিলোওয়াট। কস থিটা 1.8। লোড টু রিয়েল পাওয়ার কত, 800 কিলোওয়াট। তাহলে P2 কত, 800 কিলোওয়াট। কস থিটা এত। তার মানে টোটাল পাওয়ার কত, 1800 কিলোওয়াট না? আর সিনক্রোনাস জেনারেটরের ফর্মুলাতে আমার কিন্তু পাওয়ার ফ্যাক্টরের কিছু ছিল, তাহলে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। সিনক্রোনাস জেনারেটরের যে ফর্মুলা, সেখানে পাওয়ার ফ্যাক্টর কি এক্সট্রা ইনফরমেশন নাকি? এই ফর্মুলাতে তো পাওয়ার ফ্যাক্টর নাই, আছে? তাহলে আমি কি পাইলাম, এইটা কার পাওয়ার, লোডের পাওয়ার, কতটুকু পাওয়ার সাপ্লাই করতেছি, এই ভ্যালুটা আমি পেয়ে গেছি না? দেখো তো, এই ভ্যালুটা কত, 1000 আর 800 দুইটা যোগ দিলে কত হয়, 1800 নাকি? তাহলে পি পেয়ে গেছি। এরপরে এসপি, এসপিটা কার ক্যারেক্টারিস্টিক্স, এই স্লোপের, সেই এসপিটা আমাকে বলে দিছে কত, 1 মেগাওয়াট পার হার্টস। নো লোডে ফ্রিকোয়েন্সি বলে দিছে 61 হার্টস নাকি? আচ্ছা, তাহলে আমার কাছে কি কি ডাটা আছে, P1, P2, এসপি দেওয়া আছে, আর এফ এন এল দেওয়া আছে নাকি? আচ্ছা, এখন আমার এ নাম্বার প্রশ্ন, গিভেন ডাটা পেয়ে গেলাম। এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিফোর দ্য সুইচ ইজ ক্লোজড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। এই সুইচ ক্লোজ করার আগে, তার মানে কি লোড টু সকল ইনফরমেশন বাতিল, এই অবস্থায় সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত? তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পি সমান এসপি ইন্টু এফ এন এল মাইনাস এফ সিস্টেম। তাহলে দেখো, তুমি যখন লোড টুটা কানেক্ট করো নাই, তখন কতটুকু পাওয়ার নিচ্ছিল, 1000 কিলোওয়াট। তাহলে পি হচ্ছে 1000, এসপি কত, 1 মেগাওয়াট পার হার্টস, এফ এন এল কত, 61। তাহলে দেখো সবকিছু আমি এখানে পেয়ে গেছি, পি হচ্ছে 1000, এসপি 1 মেগাওয়াট পার হার্টস, এফ এন এল 61, এফ সিস্টেম বের হয়ে যাবে না কত নাকি? তাহলে আমি এখন দেখি, আমি এই ফর্মুলাটা প্রথমে লিখলাম, লিখে তাকে একটু সাজাইলাম, না সাজাইলেও সমস্যা নাই, তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। পি কত ছিল, 1000 নাকি? আচ্ছা, তারপরে এসপি কত ছিল, 1 মেগাওয়াট পার হার্টস, আর এফএনএল কত ছিল, 61। তাহলে এই ফর্মুলা থেকে একটু সিম্পলিফাই করে ক্যালকুলেট করে বসালে আমি কি পেয়ে যাচ্ছি, সিস্টেমের ফ্রিকোয়েন্সি নাকি? আচ্ছা, শেষ। এরপরে আমরা বি নাম্বার প্রশ্নটা দেখি। বলা হচ্ছে আফটার লোড টু ইজ কানেক্টেড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি। লোড তো তুমি কানেক্ট করছো, এর মানে কি, ফর্মুলা সব আগের মতো, জাস্ট পি কি হয়ে যাবে, যেটা একটু আগে 1000 ছিল এটা 1800 হয়ে যাবে, বাকি সব আগের মতো নাকি? তাহলে তুমি কি করবা, এখানে দিবা 1800, এটা দিবা 1 মেগাওয়াট পার হার্টজ, এটা 61, তারপরে এটা হিসাব করে বের করবা কত হয়। আচ্ছা, তাহলে সেকেন্ড প্রশ্নে আমি কি করতেছি, এই যে 61 দিলাম, পি দিলাম কত, 1800, আর স্লোপ কত, 1। তাহলে আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত আসছে, 59.2 হার্টজ। তাহলে একটা জিনিস খেয়াল করো, নো লোডে ফ্রিকোয়েন্সি কত ছিল আমার, 61 নাকি? যখন 1000 মেগাওয়াট লোড কানেক্ট করলাম, তখন ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে, কমে গেছে না? লোড বাড়ছে, ফ্রিকোয়েন্সি কমছে, 60 হার্টজ। তারপরে আরো 800 মেগাওয়াট কানেক্ট করছো, এই যে 1800 মেগাওয়াট করছো,
ফ্রিকোয়েন্সি আরেকটু কমে যাবে না? ফ্রিকোয়েন্সি কমে কত হয়ে গেছে, 59.2 হার্টজ নাকি? তাহলে থিওরির সাথে ম্যাথ মিলছে। আচ্ছা, এরপরে বলছে আফটার লোড টু ইজ কানেক্টেড হোয়াট অ্যাকশন কুড অ্যান অপারেটর টেক টু রিস্টোর দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি টু 60 হার্টজ। লোড টু কানেক্ট করছো, এখন সিস্টেমের ফ্রিকোয়েন্সি কমে কত হয়ে গেছে, 59.2 হয়ে গেছে না, কমে গেছে না? এখন এই জেনারেটরটা যে চালাচ্ছে সে চাচ্ছে যে সিস্টেমের রানিং যে এখন ফ্রিকোয়েন্সি এটা 59.2 না থাক, এটাকে বেড়ে কত হয়ে যাক, 60 হয়ে যাক। তাহলে কি করতে হবে? লোড তো কমানোর সুযোগ নাই, একটা জেনারেটর অ্যাড করতে হবে, অথবা একটা জেনারেটর নাই, তাহলে কি করতে হবে? তাইলে এই জেনারেটরের নো লোডের ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দিতে হবে। তার মানে কি, জেনারেটর নো লোড অবস্থায় যেই ফুয়েলে যেভাবে ঘুরতেছিল তার চেয়ে একটু বেশি ফুয়েল দিলেই তো কি নো লোড স্পিডটা একটু বেড়ে যাবে না? নো লোড স্পিড বাড়লে ফ্রিকোয়েন্সি একটু বেড়ে যাবে না? এটাকে বলা হয় নো লোড সেট পয়েন্ট চেঞ্জ করা। অর্থাৎ তোমার কাছে নতুন জেনারেটরও নাই, লোড কমানোর সুযোগ নাই, কিন্তু সিস্টেমের ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। তাহলে কি করতে হবে, ওই জেনারেটরের নো লোড সেট পয়েন্টকে বৃদ্ধি করে দিতে হবে, কারণ ফর্মুলা তো একটাই নাকি? এখান থেকে যদি তুমি সিস্টেমের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাও তাহলে নো লোড সেট পয়েন্টকে বৃদ্ধি করতে হবে। এসপি তো তুমি চেঞ্জ করতে পারবে না, এটা তো ওর যে প্রপার্টি কার্ভ আছে সেই কার্ভের স্লোপ, এটা তো হাতে ধরে চেঞ্জ করে দেওয়া যাবে না। কিন্তু নো লোডের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করা যাবে। কিভাবে? নো লোড অবস্থায় ওকে ফুয়েল বাড়ায় দিলা, স্পিড বাড়ায় দিলা, বেশি পাওয়ার সাপ্লাই করলা প্রাইম মুভার দিয়ে নাকি? তাহলে আমরা দেখি ওরা কি করছে। এখানে বলা হচ্ছে আফটার লোড ইজ কানেক্টেড দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি ফলস টু 59.2 হার্টজ। To restore the system to its proper operating frequency, the operator should increase governor no load set point by 0.8 hertz. তাইলে এই জেনারেটরের নো লোড ফ্রিকোয়েন্সি কত ছিল আগে? কত ছিল? 61 হার্টজ। তাহলে নো লোডে যদি 61.8 হইতো তাহলে কি হইতো, এই 0.8টা এখান দিয়ে আবার বেড়ে যেত না নাকি? তাহলে নো লোডের ফ্রিকোয়েন্সি তুমি যদি 61.8 করতে পারো, অর্থাৎ নো লোডের ফ্রিকোয়েন্সি যদি কারেন্ট ফ্রিকোয়েন্সি থেকে 0.8 হার্টজ বাড়ায় দিতে পারো, তাহলে সিস্টেমের বর্তমান ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, 0.8 বেড়ে যাবে, 60 হয়ে যাবে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে নো লোড যদি আমি 0.8 হার্টজ বাড়ায় দিই, 61.8 করি, তাহলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি রিস্টোর হয়ে কোথায় চলে যাবে, 60 হার্টজে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে এই ম্যাথে?